This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভা ভোটে রাজ্যের প্রতি বুথে নিরাপত্তা 100% সুনিশ্চিত করতে জনস্বার্থ মামলা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ভোটের আগে সমীক্ষা করে সব বুথের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। জনস্বার্থ মামলায় আবেদন শ্রমিকের। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, বিধানসভা ভোটের আগে রাজ্যের প্রত্যেকটা বুথে যেন নিরাপত্তা ব্যবস্থা একেবারে ঠিকঠাক থাকে, একেবারে 100% সুনিশ্চিত যাতে হয়, সে কারণে এবারে জনস্বার্থ মামলা বিজেপির রাজ্য সভাপতি। মধুকল্পিতা, এর আগেও একটা প্রশ্ন বারবার তোলা হয়েছে যে নিরাপত্তা যেরকমই দেওয়া হোক না কেন, যেহেতু রাজ্যের অফিসাররা গোটা বিষয়টার সঙ্গে যুক্ত থাকেন ওতপ্রোতভাবে, তাই নিরাপত্তা সঠিকভাবে থাকে না। এখানে শ্রমিক ভট্টাচার্য তিনি আজকে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এবং তার অভিযোগ রয়েছে যে পূর্বের অভিজ্ঞতা থেকে তারা এটা বুঝতে পেরেছেন যে প্রতি বুথে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্যের অফিসাররা কি আদৌ সেই নিরাপত্তা দিতে পারবেন, এই নিয়ে জনস্বার্থ মামলা। এর আগেও তোমাকে বলি মধুকল্পিতা, এই ধরনের বহু মামলা হয়েছে নির্বাচনের সময় এবং সেখানে এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে যে সত্যি কি নির্বাচন কমিশন যেখানে দায়িত্বে থাকে তারপরেও কি আদালত সেখানে কতখানি হস্তক্ষেপ করতে পারে। তবে নিশ্চিতভাবে বিধানসভা ভোটের আগে এ রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে এই ধরনের একটা মামলা, জনস্বার্থ মামলা, নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ। মধুকল্পিতা, একেবারে শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, দেখুন শ্রমিক ভট্টাচার্য তিনি বিধানসভা ভোটে রাজ্যের প্রত্যেকটা বুথে নিরাপত্তা 100% সুনিশ্চিত করতে জনস্বার্থ মামলা বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূলের রাজ্য সহসভাপতি একেবারে, এবং আমরা লাগাতার এই খবরের দিকে নজর রাখছি। তবে যিনি এই মামলা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন শোনাই আপনাদের। নির্বাচনের সময় যে কোনো বুথে সুরক্ষা এবং ন্যূনতম পর্যবেক্ষণকে সুনিশ্চিত করবার জন্য আজকে আমরা একটা পিআইএল ফাইল করলাম। এই সার্ভে করবার দায়িত্ব যাদের আগে ছিল ম্যাকিন্টোশ বার্ড, তারা হঠাৎ 6 মাস আগে এই কাজ পারবে না জানিয়ে দিয়ে চলে গেল। কেন চলে গেল তার পেছনে রহস্যটা কি দেখি, তাদের অতীত কিছু কাজের হিসাব না, তারা কোনো পরিস্থিতির বাধ্যবাধকতায় কিছু করতে বাধ্য হচ্ছিলেন যেটা বর্তমানে করতে পারবেন না, এটা তাদের পক্ষে হয়তো একটু বিপজ্জনক হয়ে যাবে, সে কারণে ছেলে গিয়েছিলেন কিনা এটা দেখা দরকার। আর দ্বিতীয় জিনিস হচ্ছে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রত্যেকটা বুথে যাতে নিরাপত্তা 100% সুনিশ্চিত হয়, সে কারণে এবারে জনস্বার্থ মামলা করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আরে ভয় পেয়েছে রে, ভয় পেয়েছে, এটাই হবে এখন সকল মানুষের মনের কথা যে বিজেপি ভয় পেয়েছে। নয়তো দেখুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভারও সদস্য, এইটুকুনি তো জানেন নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সে নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্ট করছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, যারা এসআইআর করছে বিজেপির কথায়। তাহলে আজকের দিনে সেই নির্বাচন কমিশনের উপর ভরসা করতে পারছেন না শ্রমিক বাবুরা। কি হয় পেটের মধ্যে পেট কামড়াচ্ছে ওদের, তাই গেছেন হাইকোর্টে। হাইকোর্ট কি করবে? নির্বাচনটা হাইকোর্ট করে না, নির্বাচন কমিশন করে। এইটুকুনি ন্যূনতম জ্ঞান নেই এদের। নির্বাচন কমিশন নির্বাচন করবে এবং নির্বাচন কি পদ্ধতিতে করবে, 1 দফায় না 100 দফায়, কি পরিমাণ আধা সামরিক বাহিনী থাকবে, এ তো বারবার ওরা করে এসছে। 2021, 2024 প্রত্যেক বুথে আধা সামরিক বাহিনী প্রতিষ্ঠা করে ভেবেছিল আমরা ইলেকশন জিতবো। কিন্তু জনতার মতামত যদি পক্ষে না থাকে তাহলে শ্রমিক বাবুরা কি করবেন? বুড়ো আঙুল চুষবেন। তাই জন্য এখন একটাই কথা পরিষ্কার, ওর কথায় ভয় পেয়েছে। তাই জন্য আজকে ইলেকশন কমিশনের উপর ভরসা না করে দৌড়েছেন হাইকোর্টে। লজ্জাজনক,
লজ্জাজনক। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 17টি ধারায় মামলা ইডির। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এর সঙ্গে দুই থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলা সিবিআইকে হস্তান্তরের আর্জি। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসের সিসি ক্যামেরার ফুটেজও সিবিআইকে হস্তান্তরের আবেদন। ইডির বিরুদ্ধেও দলীয় নথি চুরির অভিযোগ করেছে তৃণমূল। আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 17টি ধারায় মামলা ইডির। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এর সঙ্গে দুই থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলা সিবিআইকে হস্তান্তরের আর্জি। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসের সিসি ক্যামেরার ফুটেজও সিবিআইকে হস্তান্তরের আবেদন। ইডির বিরুদ্ধেও দলীয় নথি চুরির অভিযোগ করেছে তৃণমূল। আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 17টি ধারায় মামলা ইডির। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এরই সঙ্গে দুই থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলা সিবিআইকে হস্তান্তরের আর্জি। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসের সিসি ক্যামেরার ফুটেজও সিবিআইকে হস্তান্তরের আবেদন। ইডির বিরুদ্ধেও দলীয় নথি চুরির অভিযোগ করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে, যেখানে 5 জন ছিলেন, তারা ডাকাতি করতে গেছিলেন, এই ধরনের মামলা দিয়েছে। মুখ্যমন্ত্রী এবং তার যে দলবল, এই 4-5 জনের দলবল, তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন, নন্দিনী চক্রবর্তী হয়তো ছিল, তারা কিন্তু রীতিমতো থ্রেট দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছেন। এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সংক্রান্তির দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত, এবং কোর্টে যাচ্ছে বিষয়টা। যে ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি একসময়। যেভাবে ইডির তদন্তে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে সাংবিধানিক পদে থেকে, এটা খুবই সংবিধান বিরোধী, অন্যায় এবং আমাদের জন্য, বাঙালিদের জন্য লজ্জার বিষয়। আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অবশ্যই মামলা হওয়া উচিত। সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে অফিসাররা গেছিলেন ওখানে, অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক অফিসারকে দেখলাম বগলে ফাইল নিয়ে ছুটে ছুটে চলে আসছে, যেমন লুটের রাজত্ব বলছে, যেমন ত্রাণ শিবির চলছে ওখানে। সেই সমস্ত অফিসারকে আইনের সামনে আনতে হবে যারা এই বিধি ভঙ্গ করেছেন। মমতা ব্যানার্জি নিজের পিঠ বাঁচাবার জন্য কোর্টে গিয়ে বলছেন আমি তো টিএমসি লিডার হিসেবে গেছিলাম, তাহলে এই সারা অফিসাররা তার সঙ্গে কেন গেছেন? এদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। ইডিকে এইসব করতে তো ওপর থেকে চাপ দিচ্ছে, তাই ইডি বাধ্য হয়ে এইরকম সব লিখছেন বা মামলা করছেন। কোনো অসুবিধা তো নেই, কারণ ইডিকে তার আগে তো অনেক প্রশ্নের জবাব দিতে হবে। কোন মামলার প্রেক্ষিতে তারা আইপ্যাকে গিয়েছিল? প্রতীক জৈনের বাড়িতে একদম সকালে গিয়েছিল কেন? যদি মানি লন্ডারিং এর কেস হয় আইপ্যাকের বিরুদ্ধে, তাহলে তাদের 3 জন ডাইরেক্টরের কাছেই তো যাওয়ার কথা। আর আপনাদেরকে জানাই, এই যে ইডির মামলা, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এই যে অভিযোগটা ইডির পক্ষ থেকে করা হচ্ছে, সেই অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তাদের দাবি যে স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজি এবং পুলিশ কমিশনার তারা নিজে হাতে যাবতীয় ইলেকট্রনিক এভিডেন্স এবং নথিপত্র ছিনিয়ে নেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যাবতীয় অর্থাৎ বিপুল পরিমাণ নথিপত্র তারা নিয়ে বেরিয়ে যান। এই যে তাদের বেরিয়ে যাওয়ার ছবি, সেই ফটোগ্রাফ মূল পিটিশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী সহ ডিজি, পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মোট 17টি
ধারায় মামলা করা হচ্ছে এবং ভারতীয় ন্যায় সংহিতায় 305 নম্বর ধারা অনুযায়ী কারোর বাড়িতে ঢুকে চুরির অভিযোগ তা সরাসরিভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা হচ্ছে। এর পাশাপাশি আরো একাধিক বিষয় রয়েছে যা আমরা গতকাল থেকে উল্লেখ করছি, যে সরাসরিভাবে ডাকাতির অভিযোগ করা হয়েছে, কারণ সশস্ত্র পুলিশ অফিসাররা ভেতরে ঢুকেছিলেন, তাদের সঙ্গে রাইফেল ছিল, তাদের সঙ্গে পিস্তল ছিল। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই যাবতীয় কাজ একাধিকবার তিনি করছেন, অর্থাৎ এটা তার কার্যত প্রবণতা হয়ে দাঁড়িয়েছে যে যেখানেই তার পছন্দের ব্যক্তিদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি পদক্ষেপ করছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হস্তক্ষেপ করছেন। এবং এক্ষেত্রে ইডি তাদের পিটিশনে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন যে এক্ষেত্রে যদি বেনজির পদক্ষেপ করা না হয় তাহলে ভারতের অন্যান্য জায়গাতে যেখানেই যখন অভিযান চালানো হবে ইডিকে যে এইভাবে রুখে দেওয়া যায়, সিবিআই কে যেভাবে রুখে দেওয়া যায়, এটা প্রত্যেকে কিন্তু এই পথেই আগামী দিনে হাঁটবে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ধন্যবাদ জ্যোতির্ময়। আইপ্যাক কাণ্ডে ইডি তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগ, নবান্নর কাছে ধর্নায় বসতে চায় বিজেপি। বিচারপতি শম্পা দত্তের দৃষ্টি আকর্ষণ। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রাবন্তী, ইতিমধ্যে এই বিষয় নিয়ে নবান্নের কাছে যে ধর্নায় বসতে চাইছে বিজেপি, সেই বিষয় নিয়ে বিচারপতি শম্পা দত্তের দৃষ্টি আকর্ষণ। দেখো, বিচারপতি শম্পা দত্ত পলের কাছে মামলা করার অনুমতি চেয়েছেন শঙ্কর ঘোষ বিজেপি নেতা, এবং তার বক্তব্য নবান্নের সামনে তারা ধর্নায় বসতে চান, কারণ সম্প্রতি যে ঘটনা ঘটেছে তা বেনজির বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী স্বয়ং এভাবে গিয়ে ফাইল ছিনিয়ে নিয়ে এসেছেন, যেটার প্রতিবাদ না করলেই নয়, এবং সেজন্য সরাসরি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নবান্ন একেবারে তার সামনেই তারা ধর্নায় বসতে চান। যদিও অতীতে আমরা এর আগেও দেখেছি যে নবান্নের সামনে কোনোভাবেই অনুমতি দেওয়া হয় না পুলিশের পক্ষ থেকে। সেখানে মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু আধিকারিকরা যাতায়াত করেন, তাদের নিরাপত্তা যেরকম একটা বড় প্রশ্ন। একই সঙ্গে এটা একটা সংযোগকারী রাস্তা বলা চলে, যেখানে হাওড়ার মানুষের সঙ্গে কলকাতার মানুষের একটা সংযোগ স্থাপন হয়। ফলে এই রাস্তায় যদি কোনো বিক্ষোভ মিছিল ইত্যাদি হয় তাহলে সাধারণ মানুষের সমস্যা হবে। কার্যত এখান থেকেই পুলিশের পক্ষ থেকে কোনো মতেই অনুমতি দেওয়া হয় না। আগামীকাল বিচারপতি শম্পা দত্ত পলের ঘরে এই মামলাটি রয়েছে, এবং সেখানেই বিচারপতি সিদ্ধান্ত নেবেন আদৌ এই নবান্নের সামনে যে জমায়েত সেটা করতে দেওয়া হবে কিনা। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আবার পারমিশন চাইছি, নবান্নর সামনে বসবো। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে, আমি জানিয়ে যেতে চাই। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই পুরো দিন, যেখানে বলবে পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। ওনারা না বলে গেছিলেন অমিত শাহজির অফিসে, আর আমি বলেই যাব, পারমিশন নিয়ে যাব। ভেতরে কোনোদিন বসতে পারবে না, তারা যদি বাইরে বসতে চায় সেই নিয়ে কি বলি বলুন তো। তাদের বহু বছর ধরে বসার শখ, এবং যিনি প্রধানত বসবেন বলেছিলেন শুভেন্দু বাবু, তিনি এই ধর্নাটা ডাক দিয়েছিলেন গত কয়েকদিন আগে। তিনি এবারও বুঝে গেছেন তাদের দলের তো নিজস্ব সমীক্ষা, নিরীক্ষণ, পর্যালোচনা চলছে, সবটা দিয়েই বুঝে গেছেন বিজেপি 50-60-এর গন্ডি টপকানোটা বিরাট কষ্ট করে পারেন নির্বাচনে। ফলে তার হচ্ছে না, তো বাইরে বসে অন্তত কিছুটা যদি দুধের স্বাদ ঘোলে মেটানো যায়। দেখুন, মমতার বিরুদ্ধে শুভেন্দুর মানহানির মামলার ডেডলাইন শেষ। শাহ শুভেন্দুর নাম করে কয়লাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 72 ঘন্টার মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছিলেন সেটা শোনাবো। এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পাল্টা কি হুঁশিয়ারি দিয়েছিলেন সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায়
অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভগুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমি লয়ার নোটিশ দেব, 72 ঘন্টার পরে ডিফেমেশন মামলা করব, এবং ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। আমি এনাকে এক্সপোজ করে ছাড়বো। আমি আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো। আইপ্যাকে ইডি তল্লাশি নিয়ে দুটি প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা কাণ্ডে গত 3 বছরে কাউকে তলব করেনি, ভোটের আগে কেন হঠাৎ হানা? সংস্থার 3 পরিচালক থাকতে কেন শুধু একজনের বাড়িতেই তল্লাশি? প্রশ্ন তৃণমূলের সেনাপতির। একই সঙ্গে অভিযোগ বিজেপির নির্দেশে তৃণমূলের তথ্য চুরি করতে এসেছে ইডি। এই যে আইপ্যাকের অফিসে রেড হলো, এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো জায়গায়। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। বিজেপির নেতারা যখন টাকা নেয়, ক্যামেরায় ধরা পড়ে, তখন ইডি দেখতে পায় না, চোখ কানা হয়ে যায় না। যারা বিজেপিতে গেছে সব দোয়া তুলসী পাতা হয়ে গেছে, আর যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে তারা সবাই খারাপ, তারা সবাই চোর, আর তুমি সাধু। কে চুরি করেছে দেখা গেছে, কে ডাকাতি করেছে সারা দুনিয়া দেখলো টিভির পর্দায়। হয়তো অভিষেক ব্যানার্জি দেখেননি, মানুষ বুঝে গেছে কে চোর কে ডাকাত, বাকিটা তো কোর্টে নিশ্চিত হবে। কনভয়ে হামলার অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের বিচারপতির দৃষ্টি আকর্ষণ, মামলা দায়ের করার অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। শনিবার রাতে পুরুলিয়া থেকে ফেরার পথে শুভেন্দু অধিকারীর কনভয়ে বাঁশ লাঠি নিয়ে হামলার অভিযোগ ওঠে। চন্দ্রকোনা থানায় রাত 2টো পর্যন্ত ধর্নায় বসেছিলেন বিরোধী দলনেতা। তার করা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কোনো অ্যাকশন না নেওয়ায় এবারে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী।